সময়টা 2007। বাংলাদেশের রাজনীতিতে চলছে ভিন্ন এক প্রেক্ষাপট। অনেক নামি দামি ভিআইপিদের মনে চলছে গ্রেফতার আতঙ্ক। রাজনৈতিক নেতাকর্মীরাও আছেন এরকম দৌড়ের উপর। এমনকি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্র তারেক রহমানও ছিলেন আতঙ্কে। তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকেই তখন দেশজুড়ে দুর্নীতি আর অপরাধ দমনে সেনাবাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে শুরু করে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। তারপর থেকেই দেশ ছাড়ার বন্দোবস্ত করতে থাকে সাবেক প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। কিন্তু খালেদা জিয়া, শেখ হাসিনা সহ অন্য অনেকেই যখন রাজনৈতিক মামলায় আটকে ভয়ে ছিলেন, তখন কেন দেশ ছাড়ার পরিকল্পনা করেছিলেন তারেক রহমান? আর দেশ ছাড়ার আগে কি ঘটেছিল সে সময়? তারেক রহমানের দেশ ছাড়া এবং সে সময় রাজনীতির নানা সমীকরণ নিয়েই থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজন। বাংলাদেশের রাজনীতিতে গণমানুষের বিপ্লব, সরকার পতন, স্বৈরশাসকের পতন সহ অনেক বড় বড় আন্দোলন সংগ্রামের ইতিহাস রচিত হয়েছে। একটা সময় 90-এর এরশাদ বিরোধী আন্দোলনে একাত্তা হয়েছিল সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা সহ সকল শ্রেণীর মানুষ। পরবর্তীতে নির্বাচন হলে প্রথমবারের মতো ক্ষমতায় আসে খালেদা জিয়া নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরপর 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নির্বাচন দেন খালেদা জিয়া। মাত্র 3 মাসের মধ্যে বিএনপি সরকারের এমন সিদ্ধান্তের বিপরীতে গড়ে ওঠে পাল্টা আন্দোলন। এরপর নির্বাচন হলে 21 বছর পর প্রথমবারের মতো ক্ষমতায় আসে বাংলাদেশের সবচেয়ে পুরনো দল বাংলাদেশ আওয়ামী লীগ। এরপর আবারও নির্বাচনের মাধ্যমে পালাবদল ঘটে শাসন ব্যবস্থায়। ক্ষমতায় দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার। যদিও সে সময় বিএনপির সঙ্গে 4 দলীয় ঐক্যজোট গড়েছিল জামাত ইসলামী বাংলাদেশ। এরপর 2006-এর নির্বাচন নিয়ে আবারও শুরু হয় বিএনপির একরোখা নীতি, যে নীতির বিরোধিতা করতে সবসময় মাঠে আন্দোলন চালিয়ে গেছে আওয়ামী লীগ। শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হয় বিএনপি। তবে সবচেয়ে বড় যে ঘটনা সে সময়ে ঘটেছে তা হলো দুর্নীতি রাঘব বোয়ালদের আইনের আওতায় আনতে নানা রকম অভিযান চালায় তত্ত্বাবধায়ক সরকার। পাশাপাশি বড় বড় অপরাধের হিসেব নিকেশ শুরু হয় সে সময়। বিশেষ করে 2007-এর মার্চের দিকে বাংলাদেশের রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের তখন তাড়া করে ফিরেছে গ্রেফতার আতঙ্ক। জানুয়ারি মাসের 11 তারিখ সেনাবাহিনীর হস্তক্ষেপে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার পর প্রথম 2 মাসে 150 জনের বেশি রাজনীতিবিদ এবং ব্যবসায়ীকে আটক করা হয় দুর্নীতির অভিযোগে। অনেকেই মনে করা হয় এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তবে কি তারেক রহমান কি গ্রেফতার হতে যাচ্ছেন? তারেক রহমানের সম্ভব গ্রেফতার নিয়ে সংবাদ মাধ্যমেও তখন নানা রিপোর্ট প্রকাশিত হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন রিপোর্টও প্রকাশিত হয়েছিল যে কোনো সময় আটক হতে পারেন তারেক রহমান। ঢাকা সেনানিবাসের ভিতরে মইনুল রোডের বাড়িতে তারেক রহমান তখন অস্থির সময় পার করছিলেন, এমন একটি চিত্র ফুটে উঠেছিল সংবাদপত্রের খবরগুলোতে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তারেক রহমানকে গ্রেফতার করা হয়। অথচ মাত্র মাস 6 আগেও প্রধানমন্ত্রীর পুত্র হিসেবে তারেক রহমানের ছিল দোর্দণ্ড প্রতাপ। প্রচলিত আছে 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেও তারেক রহমান হয়ে উঠেছিলেন সমান্তরাল আরেকটি ক্ষমতার কেন্দ্র, হাওয়া ভবন কেন্দ্রিক। বিএনপি ক্ষমতায় আসার পর বেশ দ্রুততার সঙ্গেই তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়। সেই সিদ্ধান্তের মাধ্যমে কার্যত তখনই তারেক রহমানকে দলের ভবিষ্যৎ নেতা হিসেবে তুলে ধরেন। এর মধ্যে গ্রেফতার হন তারেক রহমান। 2007 সালে তাকে গ্রেফতারের পর তারেক রহমান এবং বিএনপির তরফ থেকে এরপর অভিযোগ তোলা হয়েছিল রিমান্ডে তাদের উপর অমানসিক নির্যাতন চালানো হয়েছে। আদালতে দেওয়া তারেক রহমানের বক্তব্যকে কেন্দ্র করে ভারতের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা 2008 সালের 10 ডিসেম্বর লিখেছিলেন, রিমান্ডের সময় আমাকে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় হাত ও চোখ বেঁধে রাখা হয়েছিল। আমাকে বেঁধে রুমের ছাদের সাথে ঝুলিয়ে আবার ফেলে দেওয়া হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। কারাগারে থাকা অবস্থায় তার উপর নির্যাতনের অভিযোগ তখন বেশ জোরালোভাবে দলের পক্ষ থেকে তোলা হয়েছিল। তবে তারেক রহমান গ্রেফতার হওয়ার পর 6 মাস পরে আটক হন দলের চেয়ারপারসন খালেদা জিয়া নিজেও। তখন খালেদা জিয়া ছিলেন সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী, কিন্তু শেখ হাসিনাকে গ্রেফতারের পর খালেদা জিয়াকেও গ্রেফতারের জন্য তৎকালীন সেনা সমর্থিত সরকারের উপর চাপ বাড়তে থাকে। অনেকেই ধারণা করেছিলেন যে সরকারের সাথে সমঝোতা করে 2 ছেলেকে নিয়ে খালেদা জিয়া হয়তো দেশের বাইরে চলে যেতে পারেন। এরপর 2008 সালের গোড়ার দিকে অনেকটা পরিষ্কার হয়ে যায় যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে সে বছর শেষ নাগাদ সাধারণ নির্বাচনের আয়োজন করতে হবে। সব দলের অংশগ্রহণে অবাধ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকার ও সেনাবাহিনীর প্রধানের উপর আন্তর্জাতিক চাপও বাড়তে থাকে। তখন থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রয়োজন অনুভব করে তত্ত্বাবধায়ক সরকার। বস্তুত পর্দার আড়াল থেকে সামরিক গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআই এর কর্মকর্তারা রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ শুরু করে। 2008 সালের মে মাস থেকে রাজনৈতিক দলগুলোর সাথে অপ্রকাশ্যে আলোচনা চালায় সরকার, যদিও সবকিছুর মূল চাবিকাঠি ছিল সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে। কিন্তু 2 ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমানের মুক্তি ছাড়া কোনো ধরনের আলোচনায় আসার ইচ্ছে ছিল না খালেদা জিয়া। সেনাবাহিনী কর্মকর্তারা বিভিন্ন সময় সাব জেলে খালেদা জিয়ার বৈঠক করেন। কারাগারে ছিলেন বিএনপির সিনিয়র নেতা মওদুদ আহমেদও। তবে ওই সময় বিভিন্ন বিষয় নিয়ে তিনি পরে যে বইটি লিখেছেন তাতে তিনি খালেদা জিয়া ও সেনা কর্মকর্তাদের মধ্যে দর কষাকষি নিয়ে বিস্তারিত বর্ণনাও দিয়েছেন। মওদুদ আহমেদ তার কারাগারে কেমন ছিল 2007-8 সালে বইতে লিখেছেন সেনা কর্মকর্তারা শুধু আলোচনার উপর নির্ভর করেননি, একই সাথে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার প্রস্তুতিও গ্রহণ করে। 2008 সালে 26 জুন নাইকো দুর্নীতি মামলায় কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছিল খালেদা জিয়া এবং মওদুদ আহমেদকে। শুনানির সময় খালেদা জিয়া এবং মওদুদ আহমেদ পাশাপাশি বসেছিলেন। তখনই খালেদা জিয়ার সঙ্গে মওদুদ আহমেদের কিছু কথা হয়। খালেদা জিয়াকে উদ্ধৃত করে মওদুদ আহমেদ তার বইতে লিখেছেন, নাইকো মামলায় এজলাসে আমি ছিলাম তার পাশে। চিকিৎসার জন্য তার 2 ছেলেকে বিদেশ পাঠানো না হলে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কোনো আলোচনা তিনি অস্বীকৃতি জানিয়েছেন। আমার সাথে আলোচনা চলার সময়ও এমনটা ইঙ্গিত দিয়েছেন বলে উল্লেখ করেন মওদুদ
মওদুদ আহমেদ। বেগম জিয়া মওদুদ আহমেদকে বললেন যে সেনা অফিসাররা মাঝরাতে এসে নানা কথা বলছেন ও নানা শর্ত দেখাচ্ছেন। এমনকি কারাগারে খালেদা জিয়ার সাথে দর কষাকষির এক পর্যায়ে সেনা কর্মকর্তারা ছোট ছেলে আরাফাত রহমানকে মুক্তি দিতে সম্মত হলেও তারেক রহমানের ব্যাপারে ছাড় দিতে রাজি হননি। কিন্তু খালেদা জিয়া চেয়েছিলেন উভয় ছেলের মুক্তি এবং তাদের বিদেশে চিকিৎসা। তবে তারেক রহমানের মুক্তি এবং চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয়টি খালেদা জিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বলেই মনে হয়। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতাসীন হওয়ার পেছনে ঢাকায় নিযুক্ত পশ্চিমা কূটনীতিকদের একটি নীরব সমর্থন ছিল। 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের 3রা সেপ্টেম্বর তারেক রহমানকে মুক্তি দেওয়া হয়। এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। এর আগে 13টি মামলার জামিন পান তারেক রহমান। যদিও সে সময় বেশ জোর আলোচনা ছিল যে বিএনপিকে নির্বাচন যাবার শর্ত হিসেবে খালেদা জিয়ার 2 ছেলেকে কারাগার থেকে মুক্তি দিয়ে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। জেল থেকে ছাড়া পেলেও তারেক রহমানের সঙ্গে গণমাধ্যমের কেউ সাক্ষাৎ করতে পারেনি। অন্যদিকে কারাগার থেকে মুক্তি পেয়ে খালেদা জিয়া ঘোষণা করেন যে বিএনপি নির্বাচনে অংশ নেবে, তবে এক্ষেত্রে কিছু শর্ত দেয় বিএনপি। তারেক রহমানের মুক্তির পরদিন বাংলাদেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এক প্রতিবেদনে উল্লেখ করে যে তারেক রহমানের মুক্তির বিষয়টি তার মা খালেদা জিয়া ও সরকারের মধ্যকার রাজনৈতিক সংলাপকে ত্বরান্বিত করবে। তার মুক্তির পর ফিনান্সিয়াল টাইমস একটি রিপোর্ট করে যাতে বলা হয় যে ডিসেম্বর মাসের নির্বাচনে খালেদা জিয়ার দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সামরিক বাহিনী সমর্থিত সরকার তার বড় ছেলে তারেক রহমানকে মুক্তি দিয়েছে। তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন, তবে এখন তিনি লন্ডন থেকেই দল পরিচালনা করছেন। তিনি লন্ডনে যাওয়ার পর থেকেও বিএনপির তরফ থেকে বরাবরই বলা হচ্ছিল যে তিনি সেখানে চিকিৎসার জন্য অবস্থান করছেন। তবে 2018 সালের 24শে এপ্রিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো স্বীকার করেন যে 2012 সালে তারেক রহমান ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং 1 বছরের মধ্যেই সেটি গৃহীত হয়েছে। ফলে দেশ ছেড়ে যাওয়ার পর যে শূন্যস্থান সৃষ্টি হয়েছে বিএনপির রাজনীতিতে তা পূরণ করতে প্রয়োজন যুগোপযোগী এবং কার্যকরী এক সিদ্ধান্ত। তবে 2007 সালের মতো করে আবারও আওয়ামী লীগ এবং বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের দিকে আগালে আরও বড় সংখ্যা তৈরি হতে পারে দেশীয় রাজনীতিতে।